অজিত দোভাল ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হঠাৎ করে প্রধানমন্ত্রীর অফিসে একটা ক্লোজড ডোর মিটিং করেন, আর সময় প্রায় 90 মিনিট। আর এই মিটিংটা হচ্ছে ঠিক তখন যখন পশ্চিমবঙ্গের ইলেকশন চলছে, মানে পুরো দেশের ফোকাস একদম অন্যদিকে ঘোরানো। এখানেই প্রথম সন্দেহটা শুরু হয়, কারণ কেউ যদি এত ব্যস্ত সময়েও পিএমওতে ঢুকে সিক্রেট মিটিং করে, তাহলে পরিষ্কার তার কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা সাধারণ মানুষ তো দূরের কথা, মিডিয়াও জানে না। সব থেকে চমকে দেওয়ার বিষয়টা কি জানেন? এই মিটিংটা হয়েছিল কিছু মুসলিম কমিউনিটির লিডার, কিছু তথাকথিত থিঙ্ক ট্যাঙ্ক আর হেভি ওয়েট বিজনেসম্যানদের সঙ্গে। এখন প্রশ্নটা স্বাভাবিক, অজিত দোভাল কি কারোর কাছে গিয়ে হেল্প চাইবেন? না, সেটা হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে এখানে উদ্দেশ্য একটাই, কিছু একটা সিরিয়াস ইনপুট এসেছে আর সেটা নিয়ে সরাসরি কথা বলতে হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করুন, এই মিটিংটা কোনো হোটেলে নয়, কোনো আউটসাইড লোকেশনেও নয়, সরাসরি হয়েছে পিএমওর ভেতরে। মানে এটা শুধু একটা মিটিং ছিল না, এটা একটা হাই লেভেল স্ট্র্যাটেজিক ডিসকাশন ছিল। এখন পুরো দেশ কি করছে? সবাই ইলেকশনের র্যালি, কে কি বলছে, কে জিতবে, এই সব নিয়েই ব্যস্ত। আর মিডিয়া তাদের পুরো নজর পশ্চিমবঙ্গের দিকে। কিন্তু এই রাজনৈতিক সার্কাসের বাইরে পিএমওর হাই সিকিউরিটি করিডোরে একটা আলাদা গল্প চলছে। ইনসাইড ইনফরমেশন বলছে পাকিস্তান আর বাংলাদেশ দুটো দিক থেকেই একটা আন্ডার কারেন্ট তৈরি হচ্ছে, যেটা ভারতের স্টেবিলিটি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশের একটা ডেলিগেশনও নাকি ভারতে এসেছিল, তাদের ক্লিয়ার মেসেজ দিয়ে ফেরত পাঠানো হয়েছে, লাইন ক্রস করো না, কারণ 1971 যা হয়েছিল সেটা ইতিহাস। সব থেকে অবাক করার বিষয়টা এখানেই, এই মিটিংয়ে কোনো মিলিটারি জেনারেল ছিল না, কোনো বড় পলিটিশিয়ান ছিল না, কোনো টপ বিউরোক্র্যাটও নয়, ছিল শুধু একজন অজিত দোভাল, যিনি ছায়ার আড়ালে থেকে ভারতের সব থেকে পাওয়ারফুল অপারেশনগুলি চালান। আর তার সামনে বসেছিল একদম অপ্রত্যাশিত একটা গ্রুপ, মুসলিম ইন্টেলেকচুয়াল, ধর্মীয় লিডার, বিজনেস এলি। এখানে মেসেজটা খুব সিম্পল কিন্তু খুব ডিপ। যখন দেশের স্পাই মাস্টার নিজে এগিয়ে এসে কোনো একটা কমিউনিটির সঙ্গে সরাসরি কথা বলে, তখন বুঝে নিতে হবে যে গ্রাউন্ডে কিছু বড় প্ল্যান তৈরি হচ্ছে। এই 90 মিনিটের মিটিংয়ে কথা বলেছিলেন শুধু একজন, অজিত দোভাল। বাকিরা শুধু শুনেছে, কারণ যখন উনি কথা বলেন সেটা শুধু আলোচনা নয়, সেটা একটা ওয়ার্নিং, একটা স্ট্র্যাটেজিক সিগন্যাল। এখন কোশ্চেন হচ্ছে, এমন কি বলা হয়েছিল সেই বন্ধ দরজার ভেতরে, যার জন্য এত তাড়াহুড়ো করে এই মিটিং ডাকা হলো? এখন একটা জিনিস ক্লিয়ার করে নিন, এটা কোনো পলিটিক্যাল স্টান্ট ছিল না, এটা ছিল একদম হাইলি ক্যালকুলেটেড কভার্ট অপারেশন, যেটার জন্য অজিত দোভাল পরিচিত। এই মিটিংয়ের নামই রাখা হয়েছিল মিশন ইউনিটি। আর এখানে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা হয়নি, ডাইরেক্ট টু দ্য পয়েন্ট, একদম ক্লিয়ার মেসেজে কথা হয়েছে। অজিত দোভাল যা বলেছিলেন সেটার মূল কথা ছিল, আপনারা এই কমিউনিটির থিঙ্কার, ইনফ্লুয়েন্সার, আপনারা যা বলেন আপনার কমিউনিটি সেটাই ফলো করে। এই কারণেই সেখানে ডাকা হয়েছিল বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টপ এডুকেশনিস্ট, ধর্মীয় নেতৃত্ব, প্রভাবশালী সাংবাদিক, মানে এক কথায় যারা মাইন্ডসেট শেপ করতে পারে তাদেরকেই টার্গেট করা হয়েছিল। এখানে একটা খুব হার্শ কিন্তু রিয়েল মেসেজ দেওয়া হয়, যদি তোমরা ভাবো দেশকে দুর্বল করে নিজেরা বাঁচবে, সেটা সম্ভব নয়। অজিত দোভাল সরাসরি চোখে চোখ রেখে বলেন, ডুবলে একসঙ্গে ডুববো, আর যদি উঠি সেটাও একসঙ্গে উঠবো। এরপর একটা শক্তিশালী উদাহরণ দেওয়া হয়, ভারত একটা বড় নৌকার মতো। এখন কেউ যদি ভাবে নৌকার এক পাশে গর্ত করলে শুধু ওই পাশের লোকজন ডুববে আর আমি অন্য পাশে বসে বেঁচে যাব, সেটা বাস্তবে কখনোই হয় না, কারণ নৌকা ডুবলে সবাই ডুবে যায়। এই জায়গাটাতেই আসল ট্রুথ বোম্ব ফেলা হয়। তোমাদের প্রতিটা মুভ আমরা ট্র্যাক করছি, একটা ইনভিজিবল ওয়ার চলছে, আর তোমরা যারা দেশের ভেতরে বসে সেটা পুশ করার চেষ্টা করছো, আমরা সব জানি। আর শুধু ইন্টারনাল নয়, এক্সটার্নাল কানেকশনও তুলে ধরা হয়। বর্ডারের ওপারে যারা বসে আছে, পাকিস্তান, বাংলাদেশ, তাদের প্ল্যান কি, কারা কারা জড়িত, সবকিছুই আমাদের কাছে ক্লিয়ার। এখানে আরেকটা বড় পয়েন্ট উঠে আসে, কিছু শক্তি চেষ্টা করছে দেশের ভেতরে ইনস্টেবিলিটি তৈরি করতে, বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া মুসলিমদের ব্যবহার করে। ন্যারেটিভটা কি, যে সরকার তোমাদের বিরুদ্ধে আর সিস্টেম তোমাদের বিরুদ্ধে। এই ন্যারেটিভটাকে ফুয়েল করে একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা চলছে। লজিকটা খুব সিম্পল, বাইরে থেকে যুদ্ধ করে ভারতকে হারানো কঠিন, তাই ভেতর থেকেই আগুন লাগাও, সিভিল আনরেস্ট তৈরি করো, তাহলেই দেশ দুর্বল হবে। এই কারণেই অজিত দোভালকে পিএমওতেই বসে এই মিটিংটা করতে হয়েছে, কারণ এক্সটার্নাল ওয়ার্ডের জন্য ভারত প্রস্তুত, কিন্তু ইন্টারনাল সিকিউরিটি সেটাই আসল চ্যালেঞ্জ। সবশেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়, ভারতের ভেতরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম পপুলেশন রয়েছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা স্ট্র্যাটেজিক রিয়েলিটি, কারণ এত বড় পপুলেশন যদি স্টেবল থাকে, দেশ শক্তিশালী হবে, আর যদি বিভক্ত হয়, সেটাই হবে সব থেকে বড় থ্রেট। এখন প্রশ্নটা আবার ফিরে আসে, এই মিশন ইউনিটি আসলে ইউনিটি তৈরি করতে পেরেছে, নাকি এটা শুধু একটা ওয়ার্নিং ছিল? এবার আসল জায়গাটা বুঝে নিন। এই মিটিংটা শুধু আলোচনা ছিল না, এটা ছিল একদম হার্ড হিটিং চেক আর ডাইরেক্ট ওয়ার্নিং।
অজিত দোভাল খুব ক্লিয়ার করে একটা কথা বুঝিয়ে দেন, ভারতকে দুর্বল করার চেষ্টা করলে ফলটা একা কেউ ভোগ করবে না, সবাই একসঙ্গে তার প্রভাব অনুভব করবে। মানে মেসেজটা সোজা, দেশের স্টেবিলিটি যদি নষ্ট হয় কোনো কমিউনিটি সেফ থাকবে না। এরপর কথাটা ঘুরে যায় একটা বড় লক্ষ্যের দিকে, যে ভারত যদি সুপার পাওয়ার হতে চায় তাহলে দেশের ভেতরে কনফ্লিক্ট রেখে সেটা সম্ভব নয়। কারণ দেশের একটা বড় অংশ যদি বিভক্ত মাইন্ডসেটে থাকে আর ভাবে অন্যদেরকে সরিয়ে দিয়ে কন্ট্রোল নেওয়া যাবে, তাহলে ডেভেলপমেন্ট থেমে যাবে। এই সময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয় যে আসলে আপনারা কি চান, এবং এখানেই ইন্টারেস্টিং টার্ন আসে। মিটিংয়ে উপস্থিত অনেকেই বলেন, আমরা অ্যাপিসমেন্ট চাই না, আমরা শুধু একটা ফেয়ার প্লেইং ফিল্ড চাই। মানে ইকুয়াল অপরচুনিটি, এডুকেশন, গ্রোথ, এই জিনিসগুলোই আসল দরকার। আরেকটা বড় অভিযোগও উঠে আসে, আমাদেরকে বারবার ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, পলিটিক্যাল গেমসকে এক্সপ্লয়েট করা হয়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ন্যারেটিভ যাই হোক, গ্রাউন্ডে অনেকেই এই ধরনের পলিটিক্স থেকে বের হতে চাইছে। অজিত দোভাল এখানেই পুরো আলোচনাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যান। উনি এসেনশিয়ালি বলেছেন, চয়েস তোমাদের কিন্তু কনসিকোয়েন্সেস সবার। এরপর আসে সব থেকে পাওয়ারফুল অংশ, যদি তোমরা দেশের গ্রোথের সঙ্গে অ্যালাইন করো তাহলে তোমরাও গ্রো করবে, কিন্তু যদি দেশের বিরুদ্ধে গিয়ে ইনস্টেবিলিটি তৈরি করো তাহলে সেই আগুনে সবাই পড়বে। এটা কোনো ইমোশনাল ডায়ালগ ছিল না, এটা একদম স্ট্র্যাটেজিক প্ল্যানিং ছিল এবং পজিশনিং ছিল। একটা ক্লিয়ার সিগন্যাল ছিল যে ইন্টারনাল কনফ্লিক্ট এটা ন্যাশনাল উইকনেস, কিন্তু যদি সেটা ইউনিটি হয় তাহলে সেটা স্ট্র্যাটেজিক স্ট্রেংথ। শেষে পুরো পিকচারটা একটা লাইনে দাঁড়ায় যে আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু বর্ডারে হয় না, আসল যুদ্ধ হয় ন্যারেটিভ, ইকোনমি আর ইন্টারনাল ইনস্টেবিলিটির ওপর। আর সেই যুদ্ধেই এখন ফোকাস করছে ভারত। এখন ভিডিওর এন্ডিংয়ে যাওয়ার আগে একটা বড় সত্যটা বুঝে নিন, একটা দেশ তখনই এগোয় যখন তার ভেতরের মানুষ একই দিকে হাঁটে, না হলে কিন্তু উন্নয়ন থেমে যায় আর ইনস্টেবিলিটি বাড়ে সেই দেশে। এই মিটিংয়ের শেষ অংশের মূল ফোকাস ছিল যে ইন্ডিয়াস ফিউচার রোডম্যাপ। অজিত দোভাল খুব পরিষ্কারভাবে একটা দিক দেখিয়ে দেন, আমাদের লক্ষ্য একটাই, ভারতকে একটা ডেভেলপড নেশন বানানো। এখানে ফোকাস ইকোনমি গ্রোথ, গ্লোবাল কম্পিটিশন, কিন্তু একই সঙ্গে একটা কন্ট্রাস্টিং পয়েন্ট তুলে ধরা হয়। যদি কারোর ফোকাস হয় ডিস্ট্রাকশন, ডিভিশন বা র্যাডিক্যাল ন্যারেটিভ, তাহলে সেই মাইন্ডসেট নিয়ে একসঙ্গে এগোনো সম্ভব নয়। এই জায়গায় পুরো ডিসকাশন একটা ক্লিয়ার ফ্রেমওয়ার্ক পায়। অপশন 1, দেশের গ্রোথের সঙ্গে অ্যালাইন হও, একসঙ্গে সবাই এগোবো। আর অপশন 2, ইন্টারনাল কনফ্লিক্ট, বিভাজন, ইনস্টেবিলিটি তৈরি করো, আর সেই কনসিকোয়েন্সেস কিন্তু তোমাদেরকেও ফেস করতে হবে। এই মেসেজটাই বারবার রেইনফোর্স করা হয় যে ফিউচার টাইড টুগেদার, মানে কারোর ভাগ্য আলাদা নয়, দেশের স্টেবিলিটি আর ইন্ডিভিজুয়াল ফিউচার দুটোই লিঙ্কড। এখানে আরেকটা বড় স্ট্র্যাটেজিক শিফট বোঝানো হয়, আগে যুদ্ধ মানে ছিল বর্ডার, ট্যাঙ্কস, ফাইটার জেটস, এখন যুদ্ধ হচ্ছে ন্যারেটিভের ওপর, ইকোনমির ওপর, ইন্টারনাল স্টেবিলিটির ওপর। অজিত দোভাল এসেনশিয়ালি একটা নতুন ব্লুপ্রিন্ট তুলে ধরেন, ইন্টিগ্রেশন ইজ দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড। যদি ইন্টিগ্রেট করো তাহলে গ্রোথ, অপরচুনিটি, স্টেবিলিটি, যদি না করো সিস্টেম নিজে থেকেই রিঅ্যাক্ট করবে। এই পুরো মিটিং এর শেষে যে ফর্মুলাটা উঠে আসে সেটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল, যে একসঙ্গে চললে একসঙ্গে এগোবো, একসঙ্গে না চললে ইম্প্যাক্টও একসঙ্গেই পড়বে। নাও আপনাকে একটা কোশ্চেন করতে চাই যে আপনি কি গ্রোথ, স্টেবিলিটি, ডেভেলপমেন্ট এগুলির পাশে দাঁড়াবেন, নাকি ডিভিশন, কনফ্লিক্ট, ন্যারেটিভ ওয়ারফেয়ার, ইনস্টেবিলিটি এইসবের মধ্যেই আটকে থাকবেন? কারণ আজকের দুনিয়ায় বাঁচতে হলে শুধু পাওয়ার নয়, ইউনিটি প্রয়োজন। কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ চয়েসটা আমাদের, ফিউচারটাও আমাদের। ধন্যবাদ।